বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ৮০তম ইউএন এসকেপ সম্মেলনে বললেন, রোহিঙ্গা মিয়ানমারের সমস্যা তাদেরই করতে হবে সমাধান। I call upon the world leaders to stop the war. ভোরেই কক্সবাজার থেকে মিয়ানমার ফেরত পাঠানো হলো দেশটির ২৮৮ বাসিন্দাকে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয় নেন বর্ডার গার্ড বা পুলিশ ও সেনা সদস্যরা। সোহরাওয়ার্দী হাসপাতালে টেস্ট জটিলতা, হাজারো রোগীর ভোগান্তি, মেশিন নষ্টের অজুহাত। বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই করতে হয় বেসরকারি হাসপাতালে। অসহনীয় খরতাপে হাঁসফাঁস জনজীবন, স্বস্তির অপেক্ষায় সারা দেশ। বৃষ্টির আশায় রাজধানী সহ নানা জেলায় বিশেষ নামাজ মুনাজাত। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাবো বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ইউএন এসকেপ সম্মেলনে ৮০তম সেশনে রাখা ভাষণে আসে এই তাগিদ। প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে, যাতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। জানান, যুদ্ধ কোনো সমাধান নয়, তাই আলোচনার মাধ্যমে চলমান সব যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটা মিয়ানমারের সংকট, সুতরাং তাদেরই করতে হবে সমাধান। বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ, তবে প্রত্যাবর্ষণ বিলম্বিত হওয়ায় বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, তাই দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্ষণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করেছে। বয়স্ক ভাতা, গৃহহীনদের জন্য বাড়ি তৈরি করে দেয়া হয়, নিরাপদ সুপেয় পানিরও ব্যবস্থা করেছে সরকার। বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বরাবরই প্রস্তুত বাংলাদেশ। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? So, please, I call upon the world leaders to stop the war. মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে বিভিন্ন সময়ে আশ্রয় নেওয়া ২৮৮ নিরাপত্তা সদস্য দেশটিতে ফিরে গেছেন। ভোরে নাইখনছড়ি থেকে সড়ক পথে তাদের নেওয়া হয় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল মিয়ানমারের জাহাজ। কড়া নিরাপত্তায় তাদের নৌযানে তোলা হয়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সদস্যদের পাহারায় ছাড়ে জাহাজ। প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রমে সহায়তা করা হয় প্রতিবেশী দেশের জাহাজকে। এর আগে গতকাল যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমার থেকে আসে ৯ সদস্যের প্রতিনিধি দল। সরকারি হাসপাতাল, অথচ পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগই বেসরকারিতে। সরকারি ব্যবস্থাপত্রে তো বটেই, ডাক্তাররাও লিখে দিচ্ছেন বেসরকারিতে যাওয়ার নির্দেশনা। বলছি রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের কথা। নেই পরীক্ষার রিএজেন্ট, বেশিরভাগ সময় দেয়া হয় যন্ত্রপাতি নষ্টের অজুহাত। আবার কখনো প্রিন্টার বিকল। এতে ভোগান্তিতে হাজার হাজার রোগী। যমুনা নিউজকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও কিছুই করতে পারেননি হাসপাতালের পরিচালক। কাউসার হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছে রাজীব আহমেদ।
সাভার হেমায়েতপুরের মাজারুল ইসলাম সৌরভী দম্পতি গত 18 এপ্রিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান তাদের 1.5 বছরের শিশু আফরাকে। 5 দিনে মোট 8টি টেস্ট দেন চিকিৎসক, যার মধ্যে একটি টেস্ট হাসপাতালে করা সম্ভব হয়। অভিযোগ আসে সে রিপোর্টের ফল আসে ভুল। বাকি 7টি টেস্টই করতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। বলছে যে এখানে 100 করছে, 100 হয়নি, এটা আবার 100 পুনরায় বাইরে থেকে বলে নিয়ে আসে। আমরা আসছি সরকারি মেডিকেলে টেস্ট করার জন্য, মানে ওনারা বলতেছে মেশিনের সমস্যা, এই সমস্যা হবে না, এরকম সবাই আমার মতন সবাই হয়রানি হচ্ছে। একই হাসপাতালে ভর্তি 67 বছর বয়সী এক বাবার নানা পরীক্ষা নিরীক্ষা করতে সন্তানেরও একই দশা, ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। কাউন্টারে যা টাকা জমা দিতে গেছি, বলছে এগুলো এখন আর হয় না, বাইরে থেকে করতে হবে। ইউরিন টেস্ট দিছে, বলছে যে এখানে এটা হবে না। ডাক্তার নাই, 1.5 ঘন্টা দাঁড়ায় আছে, নাস্তার কথা বলে গেছে, মিটিংয়ে আছে। এখন এখানে ভিতর থেকে করালে যে আমি সবগুলো টেস্ট আমি 2000 টাকার মধ্যে পারতাম, কারণ বাইরে থেকে করলে 8 থেকে 9000 টাকা চলে যাবে। সিআরপি, এস ইলেকট্রোলাইট, এসজিবিটি আর হলো এই যে সিরাম ক্রিয়েটিন, এটাও নাকি এই একটাও হয় না। 2টা করে যে বাইরের থেকে 6,500 আমার মনে হয় আর একটা 2300 টাকা, আর এখানে হলো ছোটোখাটো যেটা ওগুলো হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিকে। এটা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একটি প্রেসক্রিপশন, যেখানে 8টি টেস্ট লেখা আছে, যার ভিতর মাত্র 3টি টেস্ট হাসপাতালে করা সম্ভব। বাকি 5টি টেস্টই এখানে করা সম্ভব নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের এসব অভিযোগ যাচাই করতে চাই আমরা। জানা যায় রক্তের সিবিসি সহ বিভিন্ন নিয়মিত এবং সাধারণ পরীক্ষার রিয়েজেন্টই নেই হাসপাতালে। সিবিসি রিয়েজেন্ট শেষ হয়ে গেছে, হচ্ছে না কথা, এটা আমি আপনার সাথে অনেক বেশি প্রতিদিনই স্যারকে বলতেছি 2টা বাদে সব হয়, এগুলো হয় না ভাই, এটা রিয়েজেন্ট শেষ। এই হাসপাতালে প্রতিদিন দূর দূরান্ত থেকে গুরুতর অবস্থা নিয়ে আসেন অসংখ্য রোগী। 1350 শয্যার হাসপাতালটির বহির্বিভাগেও ভিড় থাকে সবসময়। চিকিৎসকরা টেস্ট লেখেন, নিজেরাই রেফার করেন বেসরকারিতে। সরকারি ব্যবস্থাপত্রে লিখে দিচ্ছেন বেসরকারিতে রোগীর জন্য ডিসকাউন্ট। পপুলার পাঠাইছে, আমার তো বাধ্যতামূলক আসতেই হবে। এই টেস্টটা বাইরে সকালে একটা করিয়েছি ন্যাশনালে, সেটাও সরকারি, আর বাইরে পপুলারে লিখে দেয়, পপুলারে কত অনেক টাকা। এই সকালে না খাইয়ে খালি দৌড়াই, এইটা কি সরকার দেখবে না? হাসপাতালের নাম লেখা দিয়েছে যে পপুলারে যে করে নিয়েছে। রোববার এই বিষয়ে জানতে হাসপাতালের পরিচালকের কাছে গেলে একদিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। আইন এবং বিধিসম্মতভাবে যেহেতু আমরা টেন্ডার করেছি, আমরা যারা টেন্ডার পেয়েছে তাদের কাছ থেকে মালামাল নিয়ে আগামীকালে আমরা সকল মেশিন ফাংশনিং থাকবে, কাউকে বাইরে যেতে হবে না। 2 দিন পর আবারও সোহরাওয়ার্দী হাসপাতালে যমুনা নিউজ। অবস্থার কিছুই বদলায়নি, তখনও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই বন্ধ সেখানে। কি বলছে? হয় না, এটা হয় না, বাইরে করতে হবে। কি জবাব দিবেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক? টেন্ডার জটিলতাজনিত কারণে আমাদের কেমিক্যাল রিয়াজেন্ট বা পরীক্ষা নিরীক্ষার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমরা আশা করি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যাবতীয় কেমিক্যাল রিয়াজেন্ট কিনে ল্যাবরেটরির পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা চালু করতে পারবো। ব্যবস্থাপত্রে সরকারি ডাক্তার কি করে বেসরকারি ডায়াগনস্টিককে নির্দেশনা দেন? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের প্যাডে এইটা লেখার কোনো সুযোগ নাই। তো এইটা আমরা জানলাম, ওনাকে ডেকে ওনাকে আমরা কারণ দর্শায় যথাযথ ব্যবস্থা নেবে। এই যখন অবস্থা, তখন ভোগান্তি আর খরচের চাপে পিষ্ট সরকারি এই হাসপাতালে আসা হাজারো রোগী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বৃষ্টির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায় হচ্ছে চট্টগ্রামে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, একটু জানতে চাই নামাজ কি শুরু হয়েছে কিনা, সেখানকার খবরাখবর একটু জানাবেন। ন্যান্সি, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের জমিতুল ফালা জাতীয় চট্টগ্রামের যে ঈদগাহ ময়দান, এখানে কিন্তু যে বৃষ্টির প্রার্থনায় নামাজটা কিন্তু একটু পরেই শুরু হবে। এই মুহূর্তে মুসল্লিদের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আর এই নামাজটি কিন্তু দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অনুষ্ঠিত হলো, চট্টগ্রামে এখন পর্যন্ত হয়নি, যার কারণে কিন্তু এই নামাজটি আয়োজন তারা করেছে। এবং নামাজটির আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কিন্তু সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, তবে মুসল্লিদের আগমনের সুবিধার্থে এখনো কিন্তু এই ঈদগাহতে বিশেষ এই নামাজের জন্য একটু অপেক্ষা করা হচ্ছে। আর নামাজটি কিন্তু যেটি পড়াবেন তিনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সভাপতি কাজী মঈনুদ্দিন আশরাফি। এখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, সবাই কিন্তু একই কাতারে দাঁড়িয়েছেন। সবাই একটি তাদের আশা, যেটা তারা প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রাণের আশায় আল্লাহর কাছে কিন্তু রহমতের বৃষ্টির যেটি প্রার্থনা সেটি এখানে করবেন এবং সকলের মাঝেই আল্লাহর কাছে রহমত বর্ষণের জন্য একটি প্রার্থনার আকুতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সবাই কিন্তু বলছেন যে এই বৃষ্টির জন্য কিন্তু যে প্রার্থনা সেটা দেশের বিভিন্ন স্থানে হয়েছে, চট্টগ্রাম থেকেও তারা এই আয়োজনটি করছেন এবং সেই জায়গা থেকে চট্টগ্রামের এই নামাজটা কিন্তু এই মুহূর্তেই শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ন্যান্সি। জুবাইদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ রাজধানীতে দিনের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হওয়ার কথা। তাপপ্রবাহের খবর জানাতে রাজধানীর পরিবাগী এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি ভাস্করের কাছে। ভাস্কর, সহসা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা বলছেন আবহাওয়াবিদরা। আজকে কেমন গরম অনুভূত হচ্ছে? আর আপনি যেহেতু বাইরে আছেন, জনজীবনের দুর্ভোগ নিশ্চয়ই দেখছেন, একটু বলতে জানাবেন। জনজীবনের দুর্ভোগের কিন্তু কোনো কমতি নেই, তবে একটি বিষয় যে এই মুহূর্তে আমি যে এলাকায় আছি, রাজধানীর পরিবার এলাকায়, এই এলাকার তাপমাত্রা কিছুক্ষণ আগে আমরা যখন চেক করছিলাম তখন দেখতে পেলাম প্রায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং তার পাশে আর্দ্রতার বিষয়টি তো পাশাপাশি আছেই। আর জনজীবনে যে প্রভাব, সেই প্রভাবটির বিষয়ে যদি বলে নেনছি যে আজকে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার অনুযায়ী কর্মব্যস্ত নগরীতে যে পরিমাণ যানবাহনের চাপ থাকার কথা, আপনি রাস্তার পরে চিত্র যদি দেখায় যানবাহনের চাপ কিন্তু সে পরিমাণে নেই। অর্থাৎ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু বাইরে বের হচ্ছে না। তবে এর মাঝে যারা সব থেকে বেশি সমস্যায় পড়েছে তা হচ্ছে তারা খেটে খাওয়া মানুষ এবং বিশেষত যারা রিক্সা চালায়। আমরা সকাল থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরেছি, সবখানে দেখতে পেয়েছি যারা সরাসরি মোটরসাইকেল চালানোর সাথে জড়িত অথবা রিক্সা চালানোর সাথে জড়িত, তারা যে যেখানে পারছে, যেখানে একটু ছায়ার ব্যবস্থা রয়েছে সেখানেই কিন্তু তারা ছায়ার নিচে গাড়ি অথবা রিক্সা রেখে তারা কিন্তু যতদূর সম্ভব গরম থেকে বাঁচার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি জরুরি প্রয়োজনে অথবা অফিস আদালতের কাজে যারা বের হচ্ছেন তারা সকলেই কিন্তু হাতে মিনিমাম একটি যে পানির বোতল, সেই পানির বোতল নিয়ে চলাফেরা করছে, কারণ যখন গরম যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি থেকে কাটাতে যাতে কেউ কোনো ধরনের শারীরিক সমস্যার মধ্যে না পড়ে, সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, সাধারণ মানুষরা আমাদেরকে জানালেন যে আসলে সব ধরনের চেষ্টা অথবা সব ধরনের যে সমাধানের উপায় কিন্তু তারা বের করতে পারছে না। তাদের শুধুমাত্র একটি আশা যে যত দ্রুত সম্ভব এই পরিবেশ শীতল হবে এবং স্বাভাবিক যে জনজীবন, সেই জনজীবনের রাজধানী শহর দেশের মানুষ আবার ফিরে আসতে পারবে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। অসহনীয় তাপপ্রবাহের মাঝে বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে বিশেষ নামাজ আদায় করলেন মুসল্লিরা। সকালে কলাবাগানের স্টাফ কোয়ার্টার মাঠে এই নামাজের ব্যবস্থা করা হয়। এতে ইমামতি করেন মুফতি মাহমুদুল হাসান, যাতে অংশ নিয়েছেন কয়েকশো মুসল্লি। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেন ইমাম। এরপরই বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একই সাথে বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতল স্পর্শ বুলিয়ে দেওয়ার দোয়াও করেন তারা। নামাজ শেষে মুসল্লিরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ভালো না, মানুষের সুস্থতার জন্যই বৃষ্টির আশায় তারা আদায় করছেন এই নামাজ। আরও বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে, পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে। আল্লাহর রহমতের জন্য, একটু বৃষ্টি হওয়ার জন্য, একটু তাপমাত্রা কমার জন্য, মানুষ যাতে শান্তিতে থাকে, এই এলাকার সকল মানুষ যেন ভালো থাকে, সেই জন্য আজকে নামাজের আয়োজন করা হয়েছে। গরম তাপ যা চলতেছে, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, আমরা একটু ভালো থাকতে পারি। আল্লাহ যাতে আমাদের ভুল ভ্রান্তিগুলো, আমাদের যে পাপাচার আমরা লিপ্ত হয়েছি সেগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত করেন বৃষ্টির মাধ্যমে। সেটা এই জন্য এই নামাজটা আদায় করা হয়েছে।
তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, অথচ অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৫ ডিগ্রির মতো। আবহাওয়ার বৈজ্ঞানিক ভাষায় যেটাকে বলা হচ্ছে ফিলস লাইক বা অনুভূত তাপমাত্রা, এর মানেটা কি? উত্তর খুঁজেছেন সহকর্মী শামীম রেজা। অসহ্য গরম, তাপমাত্রা আজ কত, কবেই বা কমার সম্ভাবনা? তীব্র দাবদাহে আবহাওয়ার এই বার্তা দেখা এখন অনেকের অভ্যাস। আবহাওয়ার পূর্বাভাসে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার সাথে আরও একটি অপশন থাকে ফিলস লাইক, অর্থাৎ তাপ অনুভূত হচ্ছে কতটা। টেম্পারেচার আমরা যদি মনে করি যে ৩৫-৩৬ আছে, সেটা ফিল হচ্ছে ৪০-৪২, তার চেয়েও বেশি। টেম্পারেচার অ্যাবজর্ব করার জন্য কিছু নয়, অ্যান্ড উইচ ইজ ওয়াই আমরা সবাই অনেক বেশি হিট ফিল করতেছি। ঢাকা শহরে প্রতিনিয়ত আপনার গরম বাড়ছে এবং এটা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন এই টাইমে আমরা যদি গ্রামে যাই, সেখানে আমরা দেখব যে তাপমাত্রা অনেকটাই কম, কয়েক ডিগ্রি কম হয়ে যাচ্ছে। এই প্রখর রোদে ২ মিনিট দাঁড়িয়ে থাকাই মুশকিল। সেখানে যারা ঘন্টার পর ঘন্টা বাইরে থাকেন তাদের কি দশা? যদিও ঢাকার তাপমাত্রা আজ ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হচ্ছে ৪০-এর উপরে। এমনটা কেন, সেটাই জানার চেষ্টা করব। গ্রীষ্মকালের এই ফিলস লাইক তাপমাত্রাকে বলা হয় হিট ইন্ডেক্স বা তাপসূচক। বাতাসের তাপ আর জলীয় বাষ্পের মিশ্রণ বিবেচনা করে মানুষ ও অন্যান্য প্রাণী দেহে তা কতটা গরম অনুভব করাবে, এরই পরিমাপ হলো তাপসূচক বা ফিলস লাইক। অ্যাভারেজ টেম্পারেচার ৪০ ডিগ্রি বলা হচ্ছে, কিন্তু ফিল লাইক বলা হচ্ছে প্রায় ৪৫ বা ৪৬। তার কারণটা কি? কারণটা হলো সূর্য যখন রশ্মি প্রতিফলিত হয়, যেখানে প্রতিফলিত কংক্রিটের বিল্ডিং বা পিচ ডালার উপরে, তখন ওখানকার যে তাপমাত্রাটা ইতিমধ্যেই সে তাপমাত্রাটা তার গ্রো করেছে, ওইটা সহ কিন্তু মানুষের দেহে অনুভূত হয়, যার ফলে দেখা যায় যে তাপমাত্রা ৪০-এর জায়গায় ৪৫ আমরা দেখতে পাচ্ছি বা ৪৬ অনুভূত হচ্ছে, বা তার একদম অস্বস্তি বেড়ে যাচ্ছে। গরমকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে তাপসূচক প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি হয়, অর্থাৎ মূল তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে ৪০% আর্দ্রতায় তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভব হতে পারে। তাপমাত্রা আর এর অনুভবের এ পার্থক্য রাজধানী সহ শহর এলাকায় সবচেয়ে বেশি। পার্থক্যটা সেখানেই কম যেখানে আছে প্রচুর গাছ আর জলাধার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাভারে উপজেলা পরিষদ নির্বাচনে এক হিজড়ার প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেন্ডার জটিলতায় এই সিদ্ধান্ত। ওই হিজড়া আপিল করেছেন নির্বাচন অফিসে, প্রয়োজনে যাবেন উচ্চ আদালতে। মিষ্টি চৌধুরী, তার জাতীয় পরিচয়পত্র দেখে যে কেউ ভাববেন তিনি একজন নারী। চলন বলন আর বাহ্যিক আচার আচরণও তাই বলবে, তবে বাস্তবতা হলো তিনি একজন তৃতীয় লিঙ্গের হিজড়া। সাভার উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, জমাও দেন মনোনয়ন। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নকে বাতিল ঘোষণা করেন। কারণ হিসেবে উল্লেখ করেন জেন্ডার জটিলতা। পিছিয়ে পড়া নারীদের কারণে আমাদেরকে মহিলাদের সুযোগ করে দেওয়ার জন্য সংরক্ষিত একটা আসন থাকে প্রত্যেক নির্বাচনে। তো সেখানে যেহেতু আমরাও পিছিয়ে পড়া, আমরা সংখ্যালঘু, আমরা নারীদের চেয়ে আরো বেশি পিছিয়ে পড়া, তাহলে আমি কেন নারী আসনে নির্বাচন করতে পারবো না? এটা হচ্ছে আমার কথা। যদিও প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তিনি। সুরাহা না হলে যাবেন উচ্চ আদালতে। আমি মাননীয় ডিসি মহোদয় বরাবর একটা আপিল করেছি যে যদি তাদের আপিল শুনানি তারা বহাল রাখে, তাহলে আমি অবশ্যই এরপরে মহামান্য হাইকোর্টে যাব। এদিকে এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় হিজড়া সম্প্রদায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সবাই ইলেকশন করতে পারে, সবাই এখানে যোগ দিতে পারবে, এবং আমাদের মিষ্টি চৌধুরী উনি ইলেকশন করবে বলেছে, ইলেকশন করতে হবে। এখন যে ইলেকশন দিয়েছে না তা নিয়ে আমরা খুবই দুঃখিত, আমরা খুবই কষ্টিত। তো যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেখানে তো সবার খারাপ লাগবেই, আমাদেরও অনেক খারাপ লাগতেছে। কাল থেকে আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছি যে কেন এটা হলো। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জানানো হয় হিজড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াতে পারবে কিনা তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সমৃদ্ধি অর্জনের জন্য মেগা প্রকল্পই যথেষ্ট নয়।
নিশ্চিত করতে হবে মানুষের ব্যক্তি স্বাধীনতা এ মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। চট্টগ্রামে যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ যত বেশি স্বাধীনতা পাবে দেশের অর্থনীতি তত ভালো হবে। পিটার হাসের প্রত্যাশা, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হবে। প্রথমবারের মতো সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সহ চট্টগ্রাম সফরে ব্যস্ত সময় কাটান তিনি। এর ফাঁকেই যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথা বলেন পিটার হাস। আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বাড়বে। And we kind of have 5 priorities that we work on. I think everyone knows we work on human rights and democracy and those issues. We work on the security cooperation. We work on the economics and environment. Again, you saw part of that. We work a lot on the Rohingya, which I know is close by to here. And also just basic resilience on education, health, and those kinds of things, climate change that Bangladesh needs to in order to stay resilient and to continue to grow. কথা প্রসঙ্গে উঠে আসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনের প্রসঙ্গ। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। পিটার হাসের দাবি, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন। In Bangladesh, it is sobering reading. The human rights abuses that we've seen and documented. And we don't do this in the sense that we're perfect. We're not. And people rightly criticize the United States for some of our human rights issues. But that until you start looking at them and trying to address them, they don't just go away. The U.S. think tank issued a report where it talks about the link between basic freedoms, political, economic, and legal freedoms, and how prosperous a country is. And they found the more freedoms people have, the better the economy is. মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, মেগা প্রকল্পের চেয়েও মানুষের ব্যক্তি স্বাধীনতার আকাঙ্ক্ষা বেশি। I think that's critical in the context of Bangladesh's desire to become a developed country by 2041 as part of the Prime Minister's Vision 2041. And just to realize that to get to that prosperity, it's not all about mega projects and doing this and doing that, that a huge part of it is providing individual citizens the freedom to make their own choices, and that is what will spur the country's development. জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এবার এডেন উপসাগর ও ভারত মহাসাগরে চালিয়েছে অভিযান। বুধবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মেয়াস্ক, নিউ ইয়র্ক টাউন ও একটি মার্কিন ডেস্ট্রয়েড লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। ভারত মহাসাগরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি জাহাজ MSC ভেরাক্রুজকে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হয়েছে হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আশেপাশের এলাকায় অর্ধশতাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা।